আমন্ত্রণ দেশের খবরে, সঙ্গে রয়েছি আমি উজমা হাসান। পাবনা মানসিক হাসপাতালে রোগীদের খাবারের ব্যবস্থা হচ্ছে ধার দেনা করে। টেন্ডার জটিলতায় নাজুক পরিস্থিতি বিশেষায়িত হাসপাতালটির। রোগীদের পাতে নিম্নমানের খাদ্যের কথা স্বীকার করছে কর্তৃপক্ষ। ওষুধ সরবরাহ বন্ধের আশঙ্কাও করছেন তারা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে বিস্তারিত জানাচ্ছেন রিজভি জয়। দরবারে চাইতে সব পাবে, সে যে সাথে আছে ভয় কি তোর। দেশের সরকারি হাসপাতালগুলোয় রোগীদের সারাদিনের খাবারে বরাদ্দ ১২৫ টাকা। এই টাকায় ৩ বেলা খাবার। চিকিৎসা পদ্ধতির ভিন্নতার কারণে পাবনা মানসিক হাসপাতালে একই বরাদ্দে খাবার দিতে হয় ৪ বেলা। সে টাকা থেকেও ভ্যাট ট্যাক্স কাটার পর টিকে থাকে ১০৫ টাকা। এই দুর্মূল্যের বাজারে ৪ বেলার খাবারের মান কেমন হতে পারে তা ধারণা করাই যায়। চলতি বছর মানসিক হাসপাতালের আবাসিক রোগীদের খাবার ও ওষুধ সরবরাহ নিয়ে ঠিকাদারের মামলায় টেন্ডার প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা দেয় আদালত। সে মামলা খারিজের ২ মাস পেরোলেও নতুন করে টেন্ডার না হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে খাবার ও ওষুধ সরবরাহ। এমন বাস্তবতায় সপ্তাহে মাত্র ২ দিন রোগী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ২০ টাকা ব্যাট ভাত, তাহলে ১০৫ টাকায় খাবার, তাহলে এই টাকায় খাবার কেমন করে রোগীদের হয়? এই কম টাকাটুক দিয়েই আকার যেভাবে সম্ভব এখন সেই আকারে খাদ্য মেনু তৈরি করে রোগীদের খাবার সরবরাহ করা হয়। হাসপাতালের প্রায় ৫০০ আবাসিক রোগীর প্রতি মাসের খাবার খরচ ১৬ লাখ টাকা। এবছরের ১ জুলাই থেকে দোকানে জমেছে বাকির পাহাড়। মূল্য সমন্বয় করতে খাবারের মান নিম্নমুখী হবার কথা স্বীকার করছে কর্তৃপক্ষ। গুণগত মান একটু হলেও দুর্বল আসতেছে, তারপরে আপনার দেখা যাচ্ছে প্রোটিনের সংখ্যা কমে যাচ্ছে, এরপর তো আপনি টেন্ডার হলে পরিমাণের সংখ্যাও কমে যাবে এই টাকা থাকলে। তো এখন এটার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি যাতে এই বকেয়াটা কিভাবে সমন্বয় করা যায়। পুরানো টেন্ডার যেটা প্রায় ২ বছর আগে করা, ওইটাকে যদি আবার একটা বর্ধন করে দেওয়া যায়, এটা একটা। আরেকটা হতে পারে যে বর্তমানে যেগুলি আমরা বকেয়া কিনছি সেগুলিকে সরাসরি দোকানদারদের হাতে তাদের দাম পরিশোধ করে দেওয়া। হাসপাতালে জনবল সংকটও দীর্ঘদিনের সমস্যা। ৩১ চিকিৎসক পদের বিপরীতে রয়েছেন মাত্র ৯ জন। পুষ্টিগুণ সম্পন্ন খাবারের সংকট দীর্ঘমেয়াদী হলে রোগীদের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছেন চিকিৎসকরা। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত কয়েকদিনে হাসপাতালে রোগীর সংখ্যা কমেছে, তবে শিশুদের নিয়ে অভিভাবক ও চিকিৎসকদের উদ্বেগ উৎকণ্ঠা কমছে না। চট্টগ্রাম মেডিকেল থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রাম মেডিকেলে আমরা যে রোগীগুলো রয়েছে তার অধিকাংশই চট্টগ্রামের, তবে চট্টগ্রামের বাইরে অর্থাৎ ফেনী বা বান্দরবন এই ধরনের এলাকা থেকেও আমরা রোগীকে দেখতে পেয়েছি। তবে সর্বশেষ যে তথ্য, যে আক্রান্তের ২৫% শিশু তারা এই আক্রান্ত হচ্ছেন, এবং বড়দের পাশাপাশি ছোটদের ঝুঁকিটুকুই বেশি রয়েছে। ডাক্তাররা যেমনটি জানাচ্ছিলেন, এবং জ্বর কোনোভাবেই পড়ছিলেন না। আবার অনেকে বলছেন যে বাড়ির আশেপাশে একটু যেটা পরিষ্কার পানি, সে ধরনের পানিতে ছাদ বাগান করেন, এই ধরনের একটি অবস্থা বিরাজ করছে। এখন যেহেতু বর্ষাকাল নেই, তারপরেও এই জমানো পানিগুলো থেকেও ডেঙ্গুর প্রকোপটি একটু বাড়ছে বলে আমাদেরকে অনেকে জানিয়েছেন। তবে বিশেষজ্ঞদের যেটি সর্বশেষ তথ্য, তারা বলছেন যে ডেঙ্গুর ধরনটি অবশ্য একটু পাল্টাচ্ছে। অর্থাৎ যে ওষুধগুলো এখানে প্রয়োগ করা হয়, আমরা একটু খবর নিয়েছিলাম যারা এই ওষুধগুলো নিয়ে গবেষণা করছেন, তারা যেমনটি জানিয়েছেন যে আগে যে ওষুধগুলো দেওয়া হতো সেই ওষুধগুলোর কারণে অনেক সময় কীটপতঙ্গ বা মাছের ক্ষতি হতো, যার কারণে সে ধরনের এই ওষুধগুলো আসলে প্রয়োগ করা হয় না। এখন যেগুলো দেওয়া হয় সেগুলো যাতে মশা মরতে পারে সে ধরনের একটি ওষুধ গবেষণা করে দেওয়া হয়। ডেঙ্গুর হটস্পট পর্যটন জেলা কক্সবাজার। অক্টোবরের তুলনায় নভেম্বরে অবশ্য কমতে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে স্থানীয়দের তুলনায় রোহিঙ্গা ক্যাম্পে আক্রান্তের সংখ্যা এখনও বেশি, জানিয়েছেন সহকর্মী অর্পণ বড়ুয়া। গত অক্টোবরের তুলনায় এই নভেম্বর মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে বলে আমরা WHO এবং কক্সবাজার সিভিল সার্জনের প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী জানতে পেরেছি। আমি জানিয়ে রাখতে চাই, আসলে গত মাসে এবং এই বছরের শুরু থেকে এই পর্যন্ত 37 জন স্থানীয় বাসিন্দা এবং রোহিঙ্গা মিলে সর্বমোট 37 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে 29 জনই আসলে রোহিঙ্গা
বা ক্যাম্পের বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি, যারা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে ক্যাম্পের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পে বসবাস করছেন, তাদের মধ্যে আসলে আক্রান্তের সংখ্যা একটু বেশি বলে আমরা জানতে পেরেছি। আমি জানিয়ে রাখতে চাই, WHO এবং কক্সবাজার সিভিল সার্জনের যৌথ যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী 14 নভেম্বর পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 16,169 জন। এই প্রতিবেদনে 13 নভেম্বর পর্যন্ত বাংলাদেশি অর্থাৎ স্থানীয় বাসিন্দা আক্রান্ত হয়েছেন 1,766 জন। 5 নভেম্বর পর্যন্ত 14,403 জন রোহিঙ্গা আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। এই ধরনের বিষয় আসলে আমরা জানতে পেরেছি। জানিয়ে রাখতে চাই, গত অক্টোবর মাসে আক্রান্ত হয়েছেন 566 জন রোহিঙ্গা এবং সেই মাসে 436 জন বাংলাদেশি স্থানীয় বাসিন্দা আক্রান্ত হয়েছেন, যার মধ্যে কক্সবাজার শহরের বৈদ্যগোনা, সমিতি পাড়া সহ কুতুবদিয়া পাড়া সহ বিভিন্ন মহল্লার পাড়া মহল্লার আক্রান্তের সংখ্যা বেশি আমরা এই প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। জানিয়ে রাখতে চাই, এই নভেম্বর মাসের গতকালকের যে প্রাপ্ত প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী রোহিঙ্গা আক্রান্ত হয়েছে 88 জন এবং 150 জন স্থানীয় বাসিন্দা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। ভয়াল 15 নভেম্বর আজ মধ্যরাতে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল দক্ষিণের উপকূলীয় অঞ্চল। সরকারের হিসেবে মৃতের সংখ্যা 5,000-এর বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশের অন্তত 30 জেলা, কেটে গেছে 15 বছর। আজও ভয়াবহ সেই স্মৃতি স্মরণে শিউরে ওঠে মানুষ। আমাদের বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। 2007 সালের 15 নভেম্বর এভাবেই রেড ক্রিসেন্টের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বরিশাল আঞ্চলিক কার্যালয় থেকে ওয়্যারলেস অপারেটর উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জানিয়েছিলেন। যেহেতু ডিপ্রেশন সৃষ্টি হয়েছে, আপনারা দয়া করে কোনো অবস্থাতেই বেতার যোগাযোগ বন্ধ না হয়। তখনও বোঝা যায়নি পরিস্থিতি কতটা ভয়াবহ। রাত 10টার পরপরই 5 মাত্রার ঘূর্ণিঝড় সিডর উপকূলে আঘাত হানে। বাতাসের গতিবেগ ছিল 220 থেকে 250 কিলোমিটার। সৃষ্টি হয় 20 থেকে 25 ফুট উঁচু জলোচ্ছ্বাস। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বরগুনার পাথরঘাটা ও বাগেরহাটের সাউথখালী। সবকিছু যেন মাটির সাথে মিশে যায়। চারদিকে লাশ আর লাশ, খাল নদীতে লাশ, গাছে ঝুলন্ত লাশ। উপকূলীয় জনপদগুলো যেন মৃত্যুপুরী। আমরা হয়তো এই ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হবে বা আমরা মারা যাইতে পারি, এরকম একটা বিভীষিকাময় আমরা পরিস্থিতির উপরে পড়ছিলাম। আমরা এই অফিসেই ছিলাম, মনে হয়েছিল যে আমাদের অফিসটা ভেঙে, আপনি দেখবেন যে আমাদের অফিসে সিডরে এই যে ওয়াল ফেটে গেছে, এই যে দক্ষিণ পাশে যে ওয়াল আছে এগুলো সিডরের কারণে ফেটেও গেছে ওয়ালগুলো। তো সুতরাং সর্বোপরি একটা বিভীষিকাময় পরিস্থিতি। সেই ভয়াল সিডরের স্মৃতি ও ক্ষতি স্মরণে আজও শিউরে ওঠে মানুষ। আজও থামেনি স্বজন হারাদের কান্না। তবে দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা অনেক বেড়েছে বলে মনে করেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কর্মকর্তারা। ওই ধরনের কোনো দুর্যোগ আগামী দিনে আসলে, ওই ধরনের কোনো ঘূর্ণিঝড় আমাদের এলাকাতে অতিক্রমের সম্ভাবনা থাকলে সিবিপির সময় উপযোগী পদক্ষেপের কারণে ক্ষয়ক্ষতি অনেক কম হবে বলে আমরা মনে করি। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় এখন অনেক আত্মবিশ্বাসী বাংলাদেশ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। উপকূলবাসীর জন্য এক বেদনার দিন। দক্ষিণের জেলাগুলোর অনেক বাড়িতে আজ শোকাবহ পরিবেশ। ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে এই দিনে আপনজন হারিয়েছেন তারা। সিডরের ক্ষতি এখনো মুছে ফিরতে পারেনি উপকূলের মানুষ, জানিয়েছেন পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন ও বরগুনা প্রতিনিধি মোস্তফা কাদের। সিডরের সেই ভয়াবহতার স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় পটুয়াখালীবাসীকে। রাঙাবালি, গলাচিপা, কলাপাড়ার বেড়িবাঁধ বিধ্বস্ত এলাকায় আজও টেকসই স্থায়ী বেড়িবাঁধ হয়নি। হতাশ মানুষ। প্রতিবর্ষার অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে আজও প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। পর্যাপ্ত সাইক্লোন শেল্টার গড়ে ওঠেনি, তাই কাটেনি শঙ্কা। তো ঘরের ভিতরে বুক সমান পানি হয়েছে, আমাদের চলতে ফিরতে খুবই কষ্ট হয়েছে। এমন যে ক্ষতি হয়েছে, মাছ পোনা কিছু নাই স্যার, আমার সব চাষ স্যার। গেল বছরে বেরিবাদ দিয়েছে, 3-এর 2 অংশ চলে গেছে, 1 অংশ আছে। এইটা বর্ষায় তলাই যায়, এই রাস্তাটা বেরিবাদটা তলাই গেলে আমাকেও ওদিকে জমিতে টোটালে কোনো হাল চাষ করতে পারি না। কোনো সাইকেল সেন্টার নাই, আমরা পানি হইলে খুব কষ্ট বিলাস করি। তবে আগের চেয়ে আশ্রয় কেন্দ্রের সক্ষমতা বেড়েছে, এমন দাবি কর্মকর্তাদের। 2007 সালে আমাদের কলাপাড়া উপজেলায়
সাইক্লোন শেল্টারের ধারণ ক্ষমতা ছিল মাত্র 1.5 লাখ। আমাদের বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে প্রায় 3 লক্ষ লোক সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারবে। সিআইপি ফেজ 2-তে এই প্রকল্পটা গ্রহণ করার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের কাছে প্রস্তাবনা দেওয়া আছে। তো সেই কাজটা যদি হয়ে যায় তাহলে ওই এলাকাটা সংকটমুক্ত থাকবে। সিডরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা বরগুনা। এই জেলায় মারা যান 1345 জন, এখনও নিখোঁজ 156 জন। তবে বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা দ্বিগুণ। নিহতদের নাম ধারণ করে আছে এই স্মৃতিস্তম্ভ। 2টা সন্তান মারা গেছে, এখন মনে পড়লে কয় আজীবন মার মনে থাকবে। এবং তেমন তো ভাঙ্গি গেছেন, তো ঘর বাড়িও নাই, এই ঘরটা 3-4 বের এই জায়গা সরাইছি। নলটোনা এলাকায় কোনো সাইকেল সেন্টার নাই, আমাকে এখন এই পানির ভিতরে থাকতে আছি। কিছু বেড়িবাঁধ এখনো ক্ষতিগ্রস্ত বা মানে ঝুঁকিপূর্ণ আছে, যেগুলো মানে টেকসই করার জন্য ইতিমধ্যে আমরা প্রাক্কলন তৈরি করে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠিয়েছি এবং বাজেট পাওয়া মাত্রই এগুলো মেরামত করা হবে। সিডরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে প্রতি বছর পানি উন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকা খরচ, অথচ আজও বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সিডরের ভয়াবহতা আজও ভোলেনি বৃহত্তম বরিশালের মানুষ। বরিশাল লঞ্চঘাট থেকে জানিয়েছেন সহকর্মী হুমায়ুন কবির। আজ ভয়াবহ 15 নভেম্বর, আজ থেকে 15 বছর পূর্বে ঘূর্ণিঝড় সিডর আঘাত হেনে বরিশাল উপকূল এলাকাকে লণ্ডভণ্ড করে দিয়েছিল এবং মধ্যরাতে মূলত এই ঝড়টি আঘাত হানে। তখন ঝড়ের গতিবেগ ছিল 220 থেকে 250 কিলোমিটার বেগে এবং পানিতে তলিয়ে গিয়েছিল গোটা উপকূল এলাকা এবং 25 থেকে 30 ফুট জলোচ্ছ্বাস হয়েছিল এই উপকূলীয় এলাকায়। সব যেন একেবারে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল এবং তখন যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এই সিডর ঝড়ের 15 বছর পরেও তারা স্বাভাবিক হতে পারেনি। এখনও উপকূলীয় এলাকায় মানুষ এই ঝুপড়ি করে এবং খোলা আকাশের নিচে বসবাস করছে। আর এদিকে সরকারের ব্যাপক পদক্ষেপ নেয়ার কারণে এই ঝড় আঘাত হানি উপকূলীয় এলাকায় এখন সেভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে না, কারণ এই ঝড়ের বিষয় উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত সেখানে প্রশিক্ষণ কর্মসূচি হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের নিয়ে বিভিন্ন সভা সমাবেশ করা হচ্ছে এবং মানুষ অনেক সচেতন হয়েছে। বিশেষ করে নভেম্বর ডিসেম্বরই এই উপকূল এলাকায় বেশি ঝড় আঘাত এনে, আর এই ঝড় থেকে যাতে মানুষ রক্ষা পেতে পারে এই জন্য সরকারের পক্ষ থেকে এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে। আর এই কারণেই এখন ঝড়ের ক্ষয়ক্ষতি পরিমাণ কম হচ্ছে, প্রাণহানিও কম হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। দুর্যোগ মোকাবেলায় ভোলায় বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প নেওয়া হলেও আজও তা বাস্তবায়ন হয়নি। সে বিষয়ে জানিয়েছেন ভোলা প্রতিনিধি রাশেদ হোসেন রুবেল। বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া প্রতিটি ঝড় এই ভোলার উপকূলীয় অঞ্চলে আঘাত হেনে গিয়েছে। এই ভোলার এই উপকূলীয় অঞ্চলেই তার যে ক্ষতচিহ্ন, সেই ক্ষতচিহ্ন এখনও ভোলার মানুষ বয়ে বেড়াচ্ছেন। 2007 সালে যে প্রাকৃতিক দুর্যোগ সিডর আঘাত এনেছিল ভোলা এই অঞ্চলে বেসরকারি তথ্যমতে 42 জন মানুষ মারা গিয়েছে, 52,000-এর বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, অসংখ্য পুকুরের মাছ সহ গবাদি পশু মারা গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ এই সিডরের আজ 15 বছর। 2007 সালে যে সিডর ভোলার এই উপকূলীয় অঞ্চলে আঘাত এনেছিল তার এই ক্ষতচিহ্ন এখনও ভোলার মানুষ বয়ে বেড়াচ্ছে। তার ক্ষতচিহ্ন হিসাবে ভোলার যেই উপকূলীয় অঞ্চলে যে উন্নতি হওয়ার কথা, যে প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, যেমন এই বেড়িবাঁধ অঞ্চলগুলো বর্তমানে যা আছে তার উপর থেকে 17 ফুট উঁচা, সর্বোচ্চ 17 ফুট উঁচা করার যে প্রকল্প, সেই প্রকল্প এখনও বাস্তবায়ন হয়নি। তবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা প্রকল্প অতি দ্রুত বাস্তবায়ন হলে উপকূলীয় অঞ্চলের মানুষ উপকৃত হবে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে পটুয়াখালীতে বেড়িবাঁধের 9 কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হলেও আজও পর্যন্ত তা পুনর্নির্মিত হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জাহিদ রিপন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাগর মোহনার গ্রাম সুদূরপুর নিজামপুর। 2007 সালের 15 নভেম্বর যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর এই অঞ্চলে আঘাত এনেছিল, বিশেষ করে পটুয়াখালী বরগুনার উপকূলীয় অঞ্চলে আঘাত হয়েছিল। সেদিনকার সেই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উচ্চ জলোচ্ছ্বাসের প্রভাবে এই দুটি গ্রামের অন্তত 9 কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছিল। সেদিন সেই বেড়িবাঁধ ভেঙে রাষ্ট্রক্ষেত্রে যেসব মানুষ যেতে ছিল তাদের অনেকেই সেই পানির তলে ভেসে গিয়েছেন। এখানকার মানুষ সম্পদ হারিয়েছেন।
কিন্তু সেই সম্পদ মানুষের পরিজনকে হারানোর শোক আর সম্পদ হারানোর কষ্ট বুকে ধারণ করে যখন মানুষ সিডর পরবর্তী সময় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু বেড়িবাঁধ ভাঙার কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে এবং অমাবস্যা জোয়ের পূর্ণিমার জোয়ের প্রভাবে যে উচ্চ পানির চাপ হয়, সেই পানির চাপের কারণে প্রতি বছর এই অঞ্চলে প্লাবিত হয়। ফলে গেলে 9টি বছর ধরে এই অঞ্চলের মানুষ কিন্তু ফসল হানিতে ভুগেছিল এবং তাদের পেশা পরিবর্তনে, শ্রেণী পরিবর্তনে তারা বাধ্য হয়েছিল। পেশা পরিবর্তনের কারণে তারা ঢাকামুখী হয়েছিল অনেক মানুষ। সেই অবস্থা থেকে উত্তরণে তারা বেড়িবাঁধের জন্য একের পর এক দাবি করলো। এই অঞ্চলের বেড়িবাঁধটি কিন্তু এই সুধীরপুর নিজামপুরের সেই বেড়িবাঁধটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু স্থায়ী এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। প্রিয় দর্শক, দেশের খবরে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী দুটি বাস এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন অন্তত 10 জন। হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ঢাকা সিলেট মহাসড়কে রায়পুরার নীলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাসের চাকা পাংচার হয়ে গেলে সেটি সড়কের পাশে দাঁড়িয়ে থেমেছিল। এ সময় হবিগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস বিআরটিসি বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। একই সময়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ছেড়ে আসা নরসিংদীগামী মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান বাস দুটোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের 2 যাত্রী নিহত হন, আহত হন আরও 10 জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিত্রাঙ্গের আঘাতে দেশের বিভিন্ন অঞ্চলের শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। নরসিংদী শিবপুর থেকে সেই চিত্র তুলে ধরতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, চিত্রাঙ্গের আঘাতে দেশের বিভিন্ন অঞ্চলে যে শাকসবজির ক্ষয়ক্ষতি হয়েছে সেটির চিত্র একটু এই মুহূর্তে কি অবস্থা আপনার মাধ্যমে জানতে চাইব। ঠিকই বলেছেন, বলতে গেলে পুরো দেশব্যাপী রয়েছে। আপনি জানেন যে নরসিংদী আসলে শাকসবজির জন্য বিখ্যাত। এখানে সব ধরনের শাকসবজি বছরব্যাপী হয় এবং এখানকার শাকসবজি, লেবু, লটকন সেগুলো বিদেশে রপ্তানিও হয়। আমি 2 দিন ধরেই এই নরসিংদীর বিভিন্ন উপজেলায় ঘুরে দেখেছি যে সেখানে কৃষকরা আবারও সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তারা চেষ্টা করছেন। এখানে যেমন বিভিন্ন ধরনের শাকসবজির চারা তৈরি করা হয় এবং যারা সেই চারা তৈরি করে সেসব জেলাগুলোতে লাগায়। এর পাশাপাশি এখানে শাকসবজির আবাদও হয় এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আসলে কলা গাছে। বেশিরভাগ কলা গাছে আসলে পড়ে গেছে এবং বীজতলারও বেশ ক্ষতি হয়েছে এবং সেখান থেকে কৃষকরা রাত দিন পরিশ্রম করে চেষ্টা করছেন যে সেইখান থেকে সেই ক্ষতিটা কাটিয়ে উঠতে। এবং তারা বলছেন আসলে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা রয়েছি নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমানের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। এই চিত্রাঙ্গের যে ক্ষয়ক্ষতি, কৃষকদের কি ধরনের পরামর্শ এবং কি ধরনের সরকারি অনুদানের বিষয়ে একটু যদি বলেন। ধন্যবাদ। এবছর চিত্রাঙ্গের কারণে নরসিংদীতে শাকসবজি, বিশেষ করে কলা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবছর আমাদের 2300 হেক্টর জমিতে কলা আবাদ করেছিলাম এবং চিত্রাঙ্গের কারণে প্রায় 500 হেক্টর জমি কলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি কিছু শাকসবজি এবং পেঁপে গাছে কিছুটা ক্ষতি হয়েছে, তবে কলাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে এই ক্ষতিটা পুষিয়ে উঠতে পারে সেজন্য আমরা প্রতি মুহূর্তে মাঠে আছি এবং কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি, তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদের তালিকা প্রণয়ন করে আমরা উপরে পাঠিয়েছি এবং সরকার বিধি মোতাবেক তাদের পুনর্বাসন করার চেষ্টা করছেন। যখন পুনর্বাসন তালিকা আমাদের চলে আসবে তখন তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য পুরোপুরি ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। কৃষকরা এবং সরকারি পর্যায়ে চেষ্টা চলছে সেই ক্ষতি কাটিয়ে উঠতে। আমরা আশা করি যে এই যে শীতের যে শাকসবজি সেটি নতুন করে যেগুলো ক্ষতি হয়েছে সেগুলো নতুন করে সেই জমিগুলোতে লাগানো হচ্ছে। আশা করা যায় যে কৃষকরা আবারও তাদের ফিরতে পারবেন। মিন্টু, ধন্যবাদ
আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল দেশের খবর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।